প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম আরও একটি ওয়েস্টার্ন গল্প। নাম সতর্ক প্রহরী। এখন শুরু করছি দ্বিতীয় অংশ। জি স্যার। সেক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় সেনাবাহিনীর অভিজ্ঞতা আছে। এমন কেউ নেতৃত্ব দিচ্ছে দলটাকে, কিংবা সাধারণ কেউ। কিন্তু এতগুলো মানুষকে সুনিয়ন্ত্রিত শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়েছে। যাই হোক, প্রতিপক্ষ হিসাবে তাকে সমীহ করতেই হবে। খুবই বিপজ্জনক লোক। বিপরীতে 60 জন দুর্ধর্ষ কঠিন লোক। অথচ পেট্রোল বাহিনীতে রয়েছে 60 জন, যার বেশিরভাগ সদ্য নিয়োগ পাওয়া, এখনও নিয়মিত হয়নি, এবং পেশাদার লড়াইয়ের অভিজ্ঞতা নেই কারো। সার্জেন্ট গর্ডন শার্পের অভাব হারে হারে টের পাবে ওরা। অপূরণীয় অপূরণীয় ক্ষতি করে গেছে স্কাউট জেফ লাম্বার্ট। শুধু লড়াকু ও দক্ষ একজন সৈনিককে হারায়নি পেট্রোল বাহিনী, বরং চতুর, যোগ্য এবং কৌশলী একজনকে হারিয়ে ফেলেছে নবী সৈন্যদের কাছে যে আদর্শ হতে পারত। অ্যাম্বুলেন্স সম্পর্কে কি জানতে পেরেছ, গ্রোভার? উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞেস করল মেজর হ্যানলন। ওয়াগন ট্রেনের পরিণতির কথা কি জানে ওরা? আমার কাছে তো মনে হলো জানে ওরা, অন্তত অনুমান করে নেবে। বেশ কয়েক মাইল পিছনে ওয়াগন ট্রেন ছেড়ে গেছে ওরা। ঘটনার জায়গা থেকে দূরে থাকলেও ঠিকই আসল ঘটনা অনুমান করে নিতে পারবে, কারণ ওদের সঙ্গে ছিল নাথান ডোনাওয়ে। মাফ করবেন স্যার, লেফটেন্যান্ট ডোনাওয়ে। কোনো কিছু ওর দৃষ্টি এড়ায় না। খুবই বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ। ওর বিশেষ যোগ্যতা হচ্ছে চট করে প্রতিপক্ষের কৌশল আঁচ করে নিতে পারে। নিচু জমি ধরে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে লেফটেন্যান্ট। আড়াল আছে এমন জায়গা ব্যবহার করেছে সর্বক্ষণ। রেনিগেটদের টেইল যেখানে পেরিয়ে গেছে, জায়গাটা দেখেছি। চিহ্ন দেখে মনে হলো ওদের সম্পর্কে জানতো লেফটেন্যান্ট, নইলে এত সতর্ক থাকতো না সে। ক্যাম্পে আসার 2-3 দিন আগে জায়গাটা পেরিয়ে এসেছে রেনিগেডরা। আমি নিশ্চিত ওদের সম্পর্কে আগাগোড়া সবই জানে লেফটেন্যান্ট ডোনাওয়ে। চিন্তাটা সঙ্গে সঙ্গে মেজরের মাথায় উকি দিল এবং বাতিলও করে দিল। উদ্ভট। কিন্তু কয়েক মুহূর্ত পর ঠিকই ফিরে এলো। মনে খুঁতখুঁতে অনুভূতি তৈরি করছে। গ্রোভার শেষে সতর্ক কণ্ঠে বলল মেজর হ্যানলন। ওদের নেতার ঘোড়ার ছাপ আলাদা করতে পারবে? বলতে চাইছি, কি ধরনের ঘোড়ায় চড়েছে লোকটা? মুহূর্তখানেক চিন্তিত মনে হলো গ্রোভারকে। দ্বিধা কাটাতে পারছে না। মেজরের সঙ্গে চোখাচোখি হলো। দৃষ্টি সরিয়ে নিয়ে সে বলল, না স্যার, নিশ্চিত বলতে পারবো না। কয়েক হাত দূরে ছিল লেফটেন্যান্ট ক্রিসপিন। কান খাড়া করে শোনার চেষ্টা করলো সে ওদের আলাপ। বলেছ পশ্চিমে গেছে অ্যাম্বুলেন্সটা? জানতে চাইল মেজর। ফোর্টের দিকে ফিরে যায়নি? পশ্চিমেই গেছে ওরা। নীরব হয়ে গেল হ্যানলন। টুকরো টুকরো তথ্যগুলো জোড়া লাগাচ্ছে। বোঝার চেষ্টা করলো এসবের তাৎপর্য। মনে মনে শঙ্কিত মেজর। আশঙ্কা করছে ব্যক্তিগত অপছন্দ বা বিতৃষ্ণা দ্বারা প্রভাবিত হবে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলবে। ইতিমধ্যে কি নিজেকে বোঝায়নি যে চালচুলোহীন মানুষ মোটেই নির্ভরযোগ্য নয়? অন্তত বিপদে আস্থা রাখা যায় না তাদের উপর। ডোনাওয়ে সম্পর্কে এমন চরম সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়েছে না। আদৌ সেই অধিকার রয়েছে তার? ছুটি শেষ হওয়ার পরও কাজে যোগ দেয়নি লেফটেন্যান্ট ডোনাওয়ে, মৃদুস্বরে বলল মেজর। নীরবতা নেমে এলো। মেজরের বলা কথাটার তাৎপর্য বা এর পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলাদা আলাদাভাবে ভাবছে ওরা। শুধু কাজে যোগ না দিয়ে ক্ষান্ত হয়নি ডোনাওয়ে, বরং রহস্যময় কারণে ওয়াগন ট্রেনে সামিল হয়েছে এবং অ্যানিটা হ্যানলন ও ম্যারিয়ন ক্র্যাকেটকে বহনকারী অ্যাম্বুলেন্সটাকে ফোর্ট লারামির উল্টো দিকে চালনা করেছে। কেন, কি উদ্দেশ্যে ওয়াগন ট্রেনে সামিল হয়েছিল ডোনাওয়ে? শুধুই অ্যানিটার কারণে, নাকি গৃহ কোনো উদ্দেশ্য আছে তার? ফোর্ট লারামির দিকে যাত্রা করা যেখানে স্বাভাবিক ছিল, তা না করে কেন উল্টো দিকে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে সে? বিপজ্জনক ইন্ডিয়ান এলাকার আরো গভীরে প্রবেশ করছে দুজন অসহায় লেডিকে নিয়ে।
আরও একটা তথ্য বিবেচনার দাবি রাখে। ওয়াগন ট্রেন যাত্রা করার বেশ আগেই ফোর্ট ছেড়ে গিয়েছিল নাথান ডোনাওয়ে এবং কয়েকদিন পর জুলসবার্গে দেখা গেছে তাকে। রাজ্যের সব দুর্ধর্ষ আউটল ও বেপরোয়া লোকের স্বর্গরাজ্য বলে কুখ্যাত শহরটা। কেন জুলসবার্গের জুলবাস্কের মতো নরকে গিয়েছিল ডোনাওয়ে? ক্যাভালরির একজন দক্ষ ও জনপ্রিয় জুনিয়র অফিসার। পশ্চিম দিকে যাচ্ছে অ্যাম্বুলেন্সটা। নিচু জমি আর আড়াল ব্যবহার করতে হচ্ছে বলে প্রত্যাশিত গতিতে এগোতে পারবে না। চাইলে ঘোড়া ছুটিয়ে ওটাকে ধরে ফেলা সম্ভব হবে। ফোর্ট লারামির সম্পূর্ণ পথ নিজের মনে কল্পনা করল মেজর হ্যানলন। প্রায় 200 মাইল। রোজকার বিশ্রাম থেকে 1 ঘন্টা ছেটে ফেললে কিছু সময় বাঁচবে। এভাবে যদি একটা দিন বাঁচানো যায়, আর সঙ্গে 2 দিনের বাড়তি রসদ রয়েছে ওদের, সব মিলিয়ে 3 দিন হাতে পাবে। 3 দিনে কি অ্যানিটাকে খুঁজে পাওয়া সম্ভব হবে? রেনেগেডদেরও উচিত শিক্ষা দিতে হবে। লেফটেন্যান্ট ক্রিসপিনের দিকে ফিরল মেজর। মুখ নিষ্পৃহ তার। দেখে বোঝার উপায় নেই মনের ভিতরে কি ভাবনা চলছে। লেফটেন্যান্ট, কি মনে হয় তোমার? অ্যানিতার সঙ্গে বোঝাপড়া ছাড়া লেফটেন্যান্ট ডোনাওয়ে ওয়াগন ট্রেনে যোগ দেওয়ার অন্য কোনো কারণ কি থাকতে পারে? না স্যার। বেশ, এবার চিন্তা করে বলো তো, ছুটি শেষ হয়ে যাওয়ার পরও কাজে যোগ না দেওয়ার কোনো কারণ থাকতে পারে ওর? কিংবা বলতে পারবে কেন অ্যাম্বুলেন্স নিয়ে পশ্চিম দিকে যাচ্ছে সে? না স্যার, কিন্তু... থেমে গেল ক্রিসপিন। কিন্তু কি? যদি না ফোর্ট ব্রিজার ওর গন্তব্য হয়ে থাকে। আমার অবশ্য ধারণা ব্রিজারের দিকে যাচ্ছে সে। ফোর্ট লারামি থেকে ব্রিজার বেশ কাছে। ঠিকই বলেছে ক্রিসপিন। নিজের উপর বিরক্তি বোধ করল মেজর হ্যানলন। সহজ এ ব্যাপারটা চিন্তাই করেনি। বিক্ষিপ্ত হয়ে আছে মন। সারাক্ষণই নাথান ডোনাওয়ের দোষ খুঁজতে ব্যস্ত বলে খুঁটিনাটি অনেক ব্যাপারে মাথা খাটাচ্ছে না। ঠিক হচ্ছে না কাজটা। মনে মনে নিজেকে চোখ রাঙালো মেজর। এভাবে চলতে থাকলে শেষে হয়তো বিরাট কোনো ভুল করে বসবে। তবে আদপে যাই ঘটে থাকুক, অনেক কিছুই ব্যাখ্যা অতীত রয়ে গেছে। লেফটেন্যান্ট ডোনাওয়েকে সামনে না পেলে সেসব রহস্যময় রয়ে যাবে। সেন্ট লুই না গিয়ে কেন জুলসবার্গে গেল ডোনাওয়ে? কর্পোরাল পেট্রন, এখন থেকে তুমি সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, নির্দেশ দিল মেজর হ্যানলন। আপাতত নিজের কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্রিসপিন, অশ্বারোহী বাহিনীর কমান্ডে থাকো তুমি। সবাইকে যাত্রার আয়োজন করতে বলো। সার্জেন্ট গ্রোভার, স্কাউটের কাজটা তোমারই করতে হবে। দেখো তো অ্যাম্বুলেন্সের টেইল খুঁজে পাও কিনা। 24 ঘন্টার মধ্যে ওটাকে ধরে ফেলতে চাই আমি। অ্যাম্বুলেন্স, রেনিগেড বা অন্য যে কারো ট্র্যাক খুঁজে পেলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে। বুঝেছ? জি স্যার, বুঝেছি। সারা পড়ে গেল পুরো ক্যাম্পে। দ্রুত সক্রিয় হলো সৈন্যরা। যাত্রার প্রস্তুতি নিচ্ছে। এভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলো মেজর হ্যানলন, কিন্তু মোটেই সন্তুষ্ট হতে পারল না। সংকটময় অবস্থা। ফ্যাকাশে ঘাস সবুজ হতে শুরু করেছে। তার মানে ইন্ডিয়ান ঘোড়াগুলোর জন্য পর্যাপ্ত খাবারের জোগাড় হয়ে গেছে। এখন আর অভিযানে বেরোতে দ্বিধা করবে না ইন্ডিয়ানরা। একবার কুড়ে ছেড়ে বেরোলে দিনের পর দিন কাটিয়ে দেয় ওরা। শত শত মাইল পাড়ি দেয় এবং চলার পথে দল বেঁধে রেড করতে থাকে। দীর্ঘ সময় চলার পথে থাকে বলে ঘোড়ার দানাপানি নিয়ে ভাবতে হয়। শীতে পর্যাপ্ত ঘাস থাকে না বলে সাধারণত বেরোয় না ওরা। তার মানে কিছুদিনের মধ্যে ওর টেইলে শুরু হয়ে যাবে চিয়ানি আর আরাপাহদের আনাগোনা। লেফটেন্যান্ট কর্নেল কালাওয়ে সৈন্য সংকটে পড়ে যাবেন।
কারণ ইন্ডিয়ানদের নিয়ন্ত্রণে রাখতে প্রায় চতুর্দিকে সৈন্য পাঠাতে হয়। এ অবস্থায় নেহাত জরুরি কাজ ছাড়া ফোর্টের বাইরে কাউকে রাখা হয় না। তাই পেট্রোল বাহিনীর ফোর্ট লারামে লারামের বাইরে থাকা মানেই ফোর্টের জন্য প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নিতান্ত ঝুঁকির মধ্যে থাকা। যে মিশন নিয়ে এসেছে তার বা কর্তৃপক্ষের নির্দেশের ব্যত্যয় ঘটানোর সুযোগ নেই। সামান্য হেরফের হয়তো করা যাবে, কিন্তু মূল লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। তবে অ্যাম্বুলেন্স উদ্ধার করে নির্দিষ্ট সময়ের মধ্যে ফোর্টে ফিরতে পারলে সমস্যা নেই। আর রেনেগেডদের পক্ষ থেকে ভয়ের কারণ থাকলেও বাস্তবে তেমন সম্ভাবনা বেশ কম। সাধারণত সেনাবাহিনীর কমান্ড দেখলে এড়িয়ে চলে ওরা। গুরুতর কারণ না থাকলে হামলা করার দুঃসাহস দেখায় না। মূলত চেহারাই দেখায় না, কারণ ওদের সাফল্য নির্ভর করে কৃত অপরাধ ইন্ডিয়ানদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার উপর। তাই সযত্নে পরিকল্পনা করে ওরা, চুপিসারে রেইড চালায় এবং এমনভাবে কাজ সারে যাতে মনে হয় ইন্ডিয়ানরা দায়ী। তবে কখনো মৌকা পেলে যে সেনাবাহিনীর উপর চড়াও হয় না তা নয়। কোনো কারণে যদি রেনেগেডদের সঙ্গে লড়াই করতে হয়, এমনকি যদি ওরা যেতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, পেট্রোল বাহিনী এক প্রকার নখদন্তহীন হয়ে পড়বে। ব্যাপারটা ইন্ডিয়ানের কাছ থেকে লুকিয়ে রাখা যাবে না, বরং খবরটা পেয়ে উৎসাহিত হবে ব্রেভরা। খর্বশক্তির পেট্রোল বাহিনীর উপর সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। দুই গোত্রের সর্দার রোমান নোজ আর ব্ল্যাক কেটল চাইলে অনায়াসে 200 যোদ্ধা জোগাড় করে ফেলতে পারবে। বিশেষ করে সেনাবাহিনীর বিরুদ্ধে ওদের অসন্তোষ যেহেতু চরমে পৌঁছেছে। সামনে বিস্তীর্ণ অঞ্চল, মূলত পাইন ঝাড়ে পরিপূর্ণ নিচু রিজ আর অগভীর সবুজ উপত্যকার সমাহার। পাইনের সঙ্গে পাহাড়ি ঢালে অ্যাসপেনও রয়েছে। উত্তর পশ্চিমে নিচু রিজ ছাড়িয়ে দিগন্তে ঝাপসা দেখাচ্ছে দূরের পাহাড় চেয়ে। আনাচে কানাচে ঘন বনভূমি জন্মেছে, আর শৃঙ্গের চূড়ায় এখনো শীতে জমে যাওয়া শুভ বরফ চোখে পড়ছে। এমন এলাকায় অ্যাম্বুশে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। জেফ লাম্বার্টের কাছ থেকে নিশ্চয় পেট্রোল বাহিনীর লোকবল ও শক্তি সম্পর্কে জেনেছে রেনেগেডরা। তবে আসার কথা ওরা নগদে বিশ্বাসী। বিনিময়ে পর্যাপ্ত টাকা বা মালামাল পাওয়া না গেলে কারো উপর হামলা করতে আগ্রহ পায় না। পেট্রোল বাহিনীকে পর্যদস্ত করতে পারলে শুধু ঘোড়া পাবে। তবে ঘোড়া সংগ্রহ করার এর চেয়ে অনেক সহজ পদ্ধতি ওদের জানা আছে। খবর নিয়ে ফিরে এলো লেই গ্রোভার। স্যারেল না ছেড়েই কাছে চলে এলো সে। জানালো গাছপালার ফাঁক ফোকর দিয়ে চলে গেছে অ্যাম্বুলেন্স। শুরুতে ওয়াগন টেইল ধরে এগিয়েছে। ভালো কাজ দেখিয়েছ, সার্জেন্টের প্রশংসা করল মেজর। একটা কথা, ওদের ক্যাম্প খুঁজে পেলে চোখ কান খোলা রেখো। পাহারায় থাকতে পারে কেউ। কোনোভাবে যদি একজনকে বন্দি করা যায়, যাগে। ক্যাম্প খুঁজে পেলে সঙ্গে সঙ্গে জানাবে আমাকে। সেনাবাহিনীর রীতিনীতি বা শৃঙ্খলা মেনে চলার ব্যাপারে খুবই উদার মেজর হ্যানলন। সারাটা জীবনে এই নিয়মে অভ্যস্ত হয়ে গেলেও এও জানে রুক্ষ, বৈরী, পশ্চিমে ওসব আঁকড়ে থাকলে চলে না, বরং রদবদল করা কখনো কখনো জরুরি হয়ে পড়ে। পুঁথিগত বিদ্যা এখানে অচল। প্রজ্ঞা, বুদ্ধি আর বিচক্ষণতা খাটিয়ে সিদ্ধান্ত নিতে হয়, কর্মপন্থা ঠিক করতে হয়। শৃঙ্খলার ব্যাপারে কট্টরপন্থী হলেও অধীন সৈন্যদের জানমালের ব্যাপারে পুরো দস্তুর সচেতন ও আন্তরিক সে। সবার আগে বাহিনীর নিরাপত্তা চিন্তা করে, এমনকি প্রতিটি সৈনিকের ব্যক্তিগত সুবিধা অসুবিধা বিবেচনা করে। তাই ফোর্ট থেকে বেরোলে বেশিরভাগ সময়
মেজর হ্যানলনের ভাবনা জুড়ে থাকে অধীন সৈনিকদের ভালো মন্দ, রসদ, ঘোড়ার অবস্থা, অস্ত্রশস্ত্র, প্রতিটি বিষয়ে বাড়তি দায়িত্ব বোধ করে সে। সেনাবাহিনীর কৌশলের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। যুদ্ধ বা লড়াই কখন এড়িয়ে চলতে হয় এটা প্রতিটি অফিসারের জানা উচিত। প্রতিপক্ষের দুর্বলতার মুহূর্তে আঘাত হানতে হয়, তাহলে অল্প আয়াসে চূড়ান্ত বিজয় অর্জন করা সম্ভব। জীবনে বহুবার এ কৌশল অবলম্বন করে সফল হয়েছে সে। প্রতিপক্ষ অপেক্ষাকৃত শক্তিশালী ও সুবিধাজনক থাকার পরও হার মেনেছে। লড়াইয়ের ফলাফল হয়েছিল অভূতপূর্ব। শত্রুর চরম সর্বনাশ করার বিপরীতে নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় মামুলি। মিনিট 10 পর যাত্রা শুরু করলো বাহিনী। পাশাপাশি দুজন করে এগোচ্ছে। সবার আগে মেজর হ্যানলন আর লেফটেন্যান্ট ক্রিসপিন, তারপর পর্যায়ক্রমে অন্যরা। এগিয়ে চলার ফাঁকে পরিস্থিতি বিশ্লেষণ করলো মেজর উইল হ্যানলন। সাধারণত সেনাবাহিনীর দলবদ্ধ যে কোনো ইউনিটের বিরুদ্ধে লড়াই এড়িয়ে চলে রেনিগেডরা, কিন্তু কেউ অতি উৎসাহী বা বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে এগোতে হবে। সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকাই চেয়েও। সদ্য রিক্রুট করা সৈনিকদের ক্লোজ অর্ডার ড্রিল করাতে গিয়ে কতই না সময় নষ্ট হয়। ব্যাপারটা রীতিমতো পীড়াদায়ক মনে হয় মেজর হ্যানলনের কাছে। কাজের কাজ কিছুই হয় না তাতে, শুধু সময় নষ্ট। প্যারেড তৈরি বা ম্যাচিং শেখাতে গিয়ে দিনের পর দিন লেগে যায়। অথচ এ ধরনের অনুশীলন বাস্তবে লড়াইয়ের ময়দানে এতটুকু কাজে লাগে না। নতুন নিয়োগ পাওয়া সৈনিককে সবই শেখানো হয়, শুধু কিভাবে সমরে লড়তে হয় এটা ছাড়া। সৈনিক জীবনের মূল শিক্ষা কেবল লড়াইয়ের মাধ্যমে সম্ভব। বেঁচে থাকার চেষ্টা হতে পারে সত্যিকার অনুশীলন। এক লড়াইয়ে যখন কেউ টিকে থাকে, পরের লড়াইয়ের জন্য সে হয়ে যায় দক্ষ ও অভিজ্ঞ। আসল শিক্ষা তো এটাই। টানা 2 ঘন্টা এগোলো বাহিনী। শেষে ক্ষণিকের বিরতি দিতে এক উপত্যকায় থামার নির্দেশ দিল মেজর। পর্যাপ্ত ঘাস আর পানি আছে এখানে। শত্রুর মুখোমুখি হতে হলে সময় মতো বিশ্রামের বিকল্প নেই। মেজর চায় সৈন্য এবং তাদের বাহন সবাই তরতাজা থাকুক। পরিচান্ত শ্রমিকদের মাঝে ঘুরে ঘুরে প্রত্যেকের অবস্থান জেনে নিল মেজর। প্রতিটি ঘোড়া খুঁটিয়ে দেখল। শেষে দলের শুরুতে ফিরে এলো। একটা কথা জিজ্ঞেস করব স্যার, জানতে চাইল টমাস ক্রিসপিন। বলো। আপনি কি ভাবছেন রেনিগেটদের নেতৃত্ব দিচ্ছে লেফটেন্যান্ট ডোনাওয়ে? ওহো, অমন কিছু আমি বোঝাইনি, কিন্তু বেশ কয়েকটা প্রশ্নের উত্তর জানা জরুরি। আসলে কি ঘটেছে পরিষ্কার হওয়া দরকার। ডোনাওয়ের জুলসবার্গে যাওয়ার কারণটা রহস্যময়, অথচ সেন্ট লুই যাবে বলে ছুটি নিয়েছিল সে। আর এখন সে আছে আমার মেয়ের সঙ্গে, যখন তার থাকার কথা ফোর্ট লারামিতে। কোনোভাবে ওর অ্যাম্বুলেন্সের সঙ্গে থাকার কথা নয়। নারকীয় হত্যাকাণ্ডের আগে ইচ্ছাকৃতভাবে অ্যাম্বুলেন্সটাকে অন্যত্র সরিয়ে নেওয়াও রহস্যময়। এতে আপাতত শুধু একটা ব্যাপারই প্রকাশ পায়, অমন ভয়ানক ঘটনা যে হবে সে আগে থেকে জানত। আরও একটা ব্যাপার ব্যাখ্যা করল মেজর হ্যানলন। ক্রমে পশ্চিমে যাচ্ছে সে। ছুটি শেষে কাজে যোগ দেয়নি, তেমন নমুনাও দেখা যাচ্ছে না। এতে তুমি কি বুঝছো জানি না, কিন্তু আমি বুঝি শুধু একটাই, সেনাবাহিনী থেকে পালাতে চাইছে সে। কিন্তু এর সবই অনুমান স্যার, সবিনয়ে প্রতিবাদ করল টম ক্রিসপিন। আপনি যেভাবে ব্যাখ্যা করলেন, প্রতিটি ব্যাপার অন্যভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, লেফটেন্যান্টের মুখ থেকে এসব শোনার জন্য আমি নিজেও আগ্রহ বোধ করছি। তবে ওর দেয়া কোনো ব্যাখ্যাই বোধহয় ধোপে টিকবে না বা নীরের কিছু হবে না, যদি আদেও ব্যাখ্যা থেকে থাকে। মুখ তুলে সূর্যের দিকে তাকালো মেজর হ্যানলন।
তাপে পিঠ তাতাচ্ছে এখন। প্রতিটি সৈনিক ঘামে ক্লান্ত হয়ে পড়েছে। আরো 5 মিনিট দাও লেফটেন্যান্ট, তারপর যাত্রা করব আমরা। ডুনাওয়ে আমার বন্ধু স্যার, দীর্ঘ স্বরে বলল ক্রিসপিন। কিন্তু তার চেয়েও বড় কথা, ওকে আমি চিনি, জানি ওর পক্ষে কি সম্ভব আর কি অসম্ভব। আমি বিশ্বাস করি না অমন জঘন্য কাজ করেছে ও। বন্ধুর উপর এতটা আস্থা রাখার জন্য তোমাকে ধন্যবাদ দিতেই হয়। আশা করছি এর যোগ্যতা সে রাখে, অপাত্রে দান হয়ে যাচ্ছে না। যাই হোক, দেখা হলে লেফটেন্যান্ট ডুনাওয়েকে গ্রেপ্তার করতে হবে আমাদের। সেটা কি করতেই হবে? হ্যাঁ। নির্দেশ বা নিয়ম অমান্য করার সুযোগ নেই তোমার। অপ্রস্তুত হয়ে গেল লেফটেন্যান্ট ক্রিসপিন। নিশ্চয় স্যার। লেফটেন্যান্টকে চলে যেতে দেখল মেজর হ্যানলন। ডুনাওয়ে মানুষ হিসেবে যাই হোক, সতীর্থ ও অধীন সৈনিকদের প্রবল আস্থা ও বিশ্বস্ততা অর্জন করেছে, তাতে কোনো সন্দেহ নেই। ফোর্ট লারামিতে এমন কেউ নেই যে ডুনাওয়ের পক্ষে কথা বলবে না, কিংবা প্রয়োজনে ওর জন্য লড়াই করতেও পিছোপা হবে না। ব্যাপারটা সত্যি চমকপ্রদ, স্বীকার করতে বাধ্য হলো মেজর হ্যানলন। এ যোগ্যতা বা অর্জন বহু সিনিয়র অফিসারেরও নেই। ব্যক্তিগতভাবে ডোনাওয়ের প্রতি বিদ্বেষী হওয়া দূরে থাক, এমনকি তাকে রীতিমতো সমীহ করে মেজর। কিন্তু সমস্যা হয়েছে শুধু এক জায়গায়, অ্যানি তার সঙ্গে সম্পর্ক। সেটাই এ মুহূর্তে মেজরের কাছে বিবেচ্য বিষয়। দুনিয়ায় যে এত পুরুষ থাকতে মেয়েটা পছন্দ করলো তাকেই। খুব স্বাধীনচেতা আর ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা সাকল্যে ডোনাওয়ের বিরুদ্ধে দুটো অভিযোগ দাঁড় করানো যায়। নইলে লেফটেন্যান্টের মধ্যে সমালোচনা করার মতো আর বলতে গেলে কিছুই নেই। যারে দেখতে নারী তার চলন বাঁকা। নাথান ডোনাওয়ের সেই দশা হয়েছে। আত্মসমালোচনায় কাজ হলো না, উপলব্ধি করল মেজর উইল হ্যানলন। ডোনাওয়ের প্রতি ক্ষোভ বা অসন্তোষ প্রশমন হয়নি। মেয়ের সিদ্ধান্ত সে কোনোভাবে মেনে নিতে পারছে না, এটাই হচ্ছে বড় কথা। একতরফাভাবে ডোনাওয়েকে তুলোধনা করা কি ঠিক হচ্ছে? মানুষ হিসাবে মেজর হ্যানলন সৎ, বিবেকবান এবং আন্তরিক। এমনকি নিজের ক্ষেত্রেও কোনো কিছু সহজে মেনে নেয় না। অনেক ব্যাপারে কট্টরপন্থী, নিয়মতান্ত্রিকতার একনিষ্ঠ পূজারী বটে, কিন্তু নিজেকে ভুল ত্রুটির ঊর্ধ্বেও মনে করে না। ঠিক এজন্যই আত্মসমালোচনা করছে সে। ডোনাওয়ে বা মেয়ের আবেগ সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গির যৌক্তিকতা বিচার করছে। লেফটেন্যান্ট নাথান ডোনাওয়েকে সন্দেহ করা কতটুকু উচিত? ঊর্ধ্ব ঈর্ষাকাতর হয়ে পড়েনি তো? ইচ্ছে করে অ্যানিটার কথা ভাবছে না সে, পাছে আবেগপ্রবণ হয়ে পড়ে। মাথা ঠান্ডা রাখতে হবে। কোনোরকম কোনোরকম ভাবাবেগকে প্রশ্রয় দেয়া চলবে না। প্রতিটি বিষয়ে সুচিন্তিত ও যৌক্তিক বিবেচনা বা সিদ্ধান্ত দাবি করছে পরিস্থিতি। সন্দেহ, দ্বিধা, দ্বন্দ্ব, আশঙ্কা বা আবেগ কোনোটাই কাজে আসবে না, বরং মোক্ষম সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অন্তরায় হয়ে দাঁড়াবে। মিনিট 10 পর আবার যাত্রা করল পেট্রোল বাহিনী। প্রথমে ঘোড়াকে হাঁটালো মেজর, তারপর মাইলখানেক পাড়ি দিয়ে দুলকি চালে ঘোড়া ছোটালো। খুব বেশি সময় নেই ওদের হাতে। 3। প্রথমে উপত্যকার শেষ প্রান্তে ঝোপঝাড়ে ঘেরা এক জায়গায় অ্যাম্বুলেন্স লুকিয়ে রেখেছে লেফটেন্যান্ট নাথান ডোনাওয়ে। তারপর ঘোড়াগুলোকে ঘাসের উপর ছেড়ে দিয়ে ট্রাক লুকানোর কাজে নেমে পড়ল। জানে একেবারে নিশ্চিহ্ন করা অসম্ভব। দক্ষ ট্র্যাকার হলে ঠিকই খুঁজে বের করে ফেলবে। তারপরও কষ্ট করছে বাড়তি কিছু সময় পাওয়ার আশায়। কেউ পিছু নিলে বা অনুসরণ করলে যাতে তার বা তাদের দেরি হয়। নাথান খুব ভালো করে জানে আদপে ইন্ডিয়ান বা রেনেগেডদের ফাঁকি দেওয়া সম্ভব হবে না, তাই তেমন কিছু আশাও করছে না। শত্রুদের সম্পর্কে পরিষ্কার ধারণা আছে ওর, তাই কাউকেই খাটো করে দেখার বোকামি করছে না। একটাই লক্ষ্য ওর,
মেজর উইল হ্যানলনের পেট্রোল বাহিনী কাছাকাছি পৌঁছানো পর্যন্ত শত্রুদের ফাঁকি দিয়ে থাকা। একই সঙ্গে ফোর্ট ব্রিজারের দিকে এগিয়ে যেতে হবে। নাথান জানে ব্রিজারের দিকে যাত্রা করাই যৌক্তিক। শুধু ওখানে পৌঁছাতে পারলেই সত্যিকার নিরাপত্তা মিলবে। তবে সেখানে পৌঁছানো সত্যি কঠিন হবে। আরও একটা ব্যাপার, মেজর হ্যানলনের পক্ষে পেট্রোল বাহিনী নিয়ে নির্দিষ্ট দূরত্বের পর আর যাওয়া সম্ভব হবে না। ফোর্ট লারামে ফিরে যেতে হবে। চাইলেই মেয়েকে উদ্ধারের অভিযানে যেতে পারবে না সে। দুটো কারণ। প্রথমটি এখতিয়ারের ব্যাপার। খোদ একটা ইউনিটকে নিজের সাথে ব্যবহার করা যায় না। আর দ্বিতীয় কারণ, পেট্রোল বাহিনীর সঙ্গে পর্যাপ্ত রসদ আছে বটে, তবে সীমিত সময়ের জন্য। মিশন পূর্ণতার স্বার্থে যতটা দরকার ততটা হিসাব করে যোগান দেওয়া হয়েছে। ফোর্ট লারামি থেকে দলটা যাত্রা করার সময় কেউ জানত না 200 মাইল দূরে আসার পর রেনিগেটদের তাড়া করার দরকার হতে পারে, কিংবা ওয়াগন ট্রেন লুট হতে পারে। রেনিগেটদের সায়স্তা করা বা অ্যাম্বুলেন্স উদ্ধার করার দায়িত্ব দেওয়া হয়নি পেট্রোল বাহিনীকে। পরিস্থিতির দাবি অনুযায়ী বড়জোর 2-3 দিন তারা তালাশ চালাতে পারবে। তারপর রসদ ফুরিয়ে এলে ব্যর্থ মনোরথে ফিরে যেতে হবে ফোর্ট লারামি। চিন্তার কথা হচ্ছে, পেট্রোল বাহিনীর টহল এলাকার প্রায় শেষ সীমায় পৌঁছে গেছে অ্যাম্বুলেন্স। আর বড়জোর 50 মাইল পাড়ি দেওয়ার এখতিয়ার রয়েছে মেজর হ্যানলনের। কিন্তু এরপর ফোর্টে ফিরে যেতে হবে। সেক্ষেত্রে এখন নাথানদের করণীয় দক্ষিণ ও পূব দিকের টেইলে নজর রাখতে পারবে এমন জায়গায় অবস্থান নিয়ে পেট্রোল বাহিনীর অপেক্ষায় থাকতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি মেজর হ্যানলনের দেখা না পায়, দেরি হয়ে যাওয়ার আগেই ছুটতে হবে ফোর্ট ব্রিজারের উদ্দেশ্যে। ব্রিজারের দূরত্ব এখান থেকে আনুমানিক 100 মাইল। কাজ শেষে যখন অ্যাম্বুলেন্সের কাছে ফিরে এলো নাথান, পূব আকাশ তখন ফর্সা হয়ে গেছে। ওর জন্য অপেক্ষায় ছিল মেরিয়ন ক্রকেট। কফি তৈরি করলে অসুবিধা হবে লেফটেন্যান্ট। যা ক্লান্ত সবাই, কফি না হলে আর চলছে না। বেশ তো, আয়রন হাইড আগুন জ্বালিয়ে দেবে। তবে একটু সতর্ক থাকতে হবে। ধোয়া হবে এমন কিছু যাতে আগুনে দেয়া না হয়। আর নাস্তা পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে আগুন নিভিয়ে দিতে হবে। মুখে যাই বলুক, নাথান জানে আগুন জ্বালানো খুবই ঝুঁকিপূর্ণ হবে। তবে গরম খাবার আর কফিরও বিকল্প নেই। সবার শরীর ও মন চাঙ্গা হবে তাতে। আয়রন হাইড দুর্দশ চেরোকি যোদ্ধা ছিল একসময়। নির্ভরযোগ্য লোক। সে জানে কি করে আগুন ছোট রাখতে হয়। ঘুরে চলে আসছিল নাথান, কিন্তু মেরিয়ন ক্রকেটের ডাকে ফিরে তাকালো। লেফটেন্যান্ট, আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। সামান্য অসহিষ্ণু শোনালো মিসেস ক্র্যাকেটের কণ্ঠ। যদি বিপদের এত সম্ভাবনাই ছিল, ওয়াগন ট্রেনের নিরাপত্তা বাদ দিয়ে কেন আমাদের নিয়ে এলে? ওয়াগন ট্রেনের সঙ্গে থাকলে বিপদে পড়ে যেতাম আমরা। আমার উপর বিশ্বাস রাখো ম্যাম। বেশ, রাখলাম। কিন্তু আমাদের নিয়ে যাচ্ছ কোথায় জানতে পারি? বগলে বেশ কিছু শুকনো কাঠ নিয়ে এ সময় ক্যাম্পে ঢুকলো কর্পোরাল লিউ বায়ার। দুজনের আলাপের শেষটুকু শুনে আকৃষ্ট হয়েছে সে। দাঁড়িয়ে থেকে কান পাতল। কি জানো ম্যাম, এখানে সবার প্রাণ বাঁচানোর চেষ্টা করছি আমি, শান্ত স্বরে বলল নাথান। ধৈর্য হারায়নি। ওয়াগন ট্রেন পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। বলতে চাইছো এত লোকজন সবাই খুন হয়ে গেছে? ওহ না, এ তো অসম্ভব ব্যাপার। স্বচক্ষে দেখলে যতটা নিশ্চিত হওয়া সম্ভব ততটাই নিশ্চিত আমি। ওয়াগন ট্রেন বলতে কিছু নেই। ওখানে শুধু ধ্বংসাবশেষ পাওয়া যাবে এখন। বোধহয় একজন মানুষও বেঁচে নেই। আমি তোমাকে ভরকে দিতে চাই না ম্যাম, কিন্তু এটাই সত্যি। ওদের সতর্ক করে দিয়েছিলাম। বলেছি যুচ্ছই জায়গা বেছে নিয়ে থেমে প্রতিরোধের ব্যবস্থা নিতে। বড়জোর 1-1.5 দিন যদি ঠেকিয়ে রাখা যেত, ততক্ষণে পেট্রোল বাহিনী পৌঁছে যেত। কিন্তু আমার কথায় পাত্তা দেয়নি কেউ। অজ্ঞাতা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে আমি তোমাদের নিয়ে সরে এসেছি।
দীর্ঘ চোখে তীক্ষ্ণ চোখে নাথানকে দেখছে মহিলা। বোঝার বোঝার চেষ্টা করছে নাথান মিথ্যে বলছে কিনা। বুঝতে পারছি না কি করা উচিত। শেষে অসহায় স্বরে বলল, মেরিয়ন ক্রাকেট। জীবনে বোধহয় এত ভয় কখনো পাইনি। কি কুক্ষণে যে বেড়াতে যেতে চাইলাম, আর সেনও আমাকে ওয়াগন ট্রেনের সঙ্গে ভিড়িয়ে দিল। স্বামীর প্রতি অনুযোগ ঝরে পড়ল মহিলার কণ্ঠে। একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল না? তা নয়, হুট করে আজব কিছু লোকের সঙ্গে স্ত্রীকে ঠেলে দিল। কেন, আমি কি অন্যভাবে যেতে পারতাম না? ওহ, কি যে করি! আমার আর কিছুই ভালো লাগছে না। চুপ করে থাকলো নাথান। স্বামী স্ত্রীর বিষয়ে আলাপ করার রুচি নেই। সবচেয়ে বড় কথা, বিপর্যস্ত পরিস্থিতির কারণে অভিযোগ করছে মিসেস ক্রাকেট। আদপে এসব তার মনের কথা নয়। প্রায় হিস্টেরিয়ায় আক্রান্ত হওয়ার অবস্থা। নাথান বুঝতে পারছে পরের ধাপে ওর প্রতি ক্ষোভ প্রকাশ করবে মহিলা। তার আগেই ব্যাপারটা পরিষ্কার করে নিতে হবে। তাতে লাভ বই, ক্ষতি হবে না, ভাবল নাথান ডুনাওয়ে। পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত সবার, নইলে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। বায়ার, অন্যদেরকে এখানে আসতে বলবে? কর্পোরালকে ডেকে বলল নাথান। মিসেস ক্রাকেট, তুমিও অ্যানিটাকে আসতে বলো। আমি এসেছি। অ্যাম্বুলেন্সের পিছন দরজা দিয়ে মুখ বের করেছে অ্যানিটা। হ্যানলন পাদানি হয়ে মাটিতে নেমে এলো। ছিপছিপে দেহের দীর্ঘাঙ্গিনী, একটু লম্বাটে মুখ, চাউনি গম্ভীর। রাজ্যের মায়া ওর আয়তনীল চোখে। মুহূর্তের জন্য নাথানের সঙ্গে দৃষ্টি এক হলো অ্যানিটার। কিন্তু কিছু না বলে পুরুষদের আসার অপেক্ষায় থাকলো নাথান। ঝিরঝিরে বাতাস বইছে। ফেরির স্বস্তিকর আবহাওয়া হয়তো কিছুক্ষণ পর সূর্যের খরতাপে অসহনীয় হয়ে উঠবে। তবে তার আগ পর্যন্ত সকালটা ভালোই কাটবে। আকাশে এক ফোঁটা মেঘ নেই, ঝকঝকে পরিষ্কার। বসন্তের ছোঁয়া লেগেছে প্রকৃতিতে। মাটির উপর সবকিছু ক্রমে সতেজ হয়ে উঠছে। বাম দিকে নিচু একটা টিলা রয়েছে। উপত্যকাটা ছোট, তবে গাছপালা ও ঝোপঝাড়ে ভরা। যথেষ্ট আড়াল ছাড়াও ঝর্ণা আর পর্যাপ্ত ঘাস রয়েছে বলে পছন্দ করেছে নাথান। একেবারে কাছ থেকে না দেখলে বোঝার উপায় নেই যে নিচু টিলার পিছনে এমন একটা উপত্যকা রয়েছে, কারণ ঢোকার জায়গাটা খুব সংকীর্ণ এবং ঝোপঝাড়ে ঘেরা। বনো প্রাণীর চলাচলের রাস্তা ছিল একসময়। টিলার গা বেয়ে পাহাড়ি ঝর্ণা নেমে এসেছে উপত্যকার বুকে। পরে সরু নালার আকারে নিচের বেসিনে গিয়ে পড়েছে। বিস্তর গাছপালা জন্মেছে আনাচে কানাচে। অগভীর অ্যারোর মতো খাদ বা নিচু জমিতে অনায়াসে 4-5টা অ্যাম্বুলেন্স লুকিয়ে রাখা যাবে। টিলার চূড়া ছাড়া অন্য কোনো জায়গা থেকে চোখে পড়বে না ঝর্ণার অবস্থান 100 গজের মধ্যে। তবে সবচেয়ে বড় সুবিধা, প্রতিটি টিলা প্রায় একই রকম। আলাদাভাবে ধরার উপায় নেই যে এটার কোলে অ্যাম্বুলেন্স লুকিয়ে রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার অ্যান্ডেল মোয়েলার, গাটাগোটা দেহের এক জার্মান। মাথামোটা ও গোয়ার হিসেবে বদনাম আছে তার। জার্মান সেনাবাহিনীতে ছিল একসময়, কিন্তু এখন কিন্তু কোনো কারণে দেশ ছেড়ে পশ্চিমে চলে আসে সে। নির্ভরযোগ্য, সমর্থ এবং বিশ্বস্ত। সকালে সূর্যোদয়ের উপর যতটা বিশ্বাস রাখা যায়, ঠিক ততটাই যায় ততটাই রাখা যায় মোয়েলারের উপর। চেরোকি আয়রন হাইডে জন্ম, ওকালাহামার পূর্ব অঞ্চলে। প্রায় 6 বছর হলো ক্যাভালরিতে আছে। বেশ লম্বা সে।
সামনে কুঁজো হয়ে হাঁটে। বয়স মাত্র 23 হলেও দেখে মনে হয় 30 চলছে। সম্ভবত 60 বছরেও একই রকম দেখা যাবে ওকে। কঠিন মানুষ ক্লান্তি কি জিনিস জানে না, ঘুমায় কম, যে কোনো অস্ত্রে নিপুণ, লক্ষ্যভেদী। ডান রসেট মূলত ভবঘুরে, কোনো কাজে বেশি দিন লেগে থাকতে পারে না। হেন কাজ নেই যা করেনি। সাধারণ কাজের বাইরে রেললাইন ও স্টিমবোটের শ্রমিক, পত্রিকার মেশিনম্যান, এমনকি ডেপুটি মার্শাল হিসেবেও এক শহরে কাজ করেছে কিছুদিন। কাউহ্যান্ড হিসেবে দক্ষ, তবে পেট্রোল ড্রাইভে বেশি আনন্দ পায় টেইল ড্রাইভে বেশি আনন্দ পায়। 2 বছর ধরে 7ম আইওয়া ক্যাভালরিতে চাকরি করছে। তবে নাথানের ধারণা আগেও সেনাবাহিনীতে ছিল রসেট, অন্য কোথাও। ইন্ডিয়ানদের বিরুদ্ধে অভিযানে নিযুক্ত বাহিনীতে বেশি দিন কাজ করতে চায় না বেশিরভাগ সৈনিক। প্রতি মুহূর্তে প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে। চাপের কাছে একসময় পরাস্ত হয়ে চাকরি ছেড়ে দেয় বা পালিয়ে যায়। মাঝখানের সময়ে হয়তো পাহাড়ে গিয়ে প্রসপেক্টিং বা বাফেলো শিকার করে, কিন্তু পেটের তাগিদে পরে আবার সেনাবাহিনীতে ফিরে আসে। টিলার চূড়ায় পাহারায় রয়েছে ডান রসেট। কিছু দেখেছ? খানিকটা চড়া কণ্ঠে জিজ্ঞেস করল নাথান। না, মানুষ দূরে থাক, একটা হরিণও দেখতে পাইনি। একে একে সামনে এসে দাঁড়িয়েছে অন্যরা, 2জন মহিলা আর রসেট সহ 4 জন পুরুষ। সবার উপর একবার চকিত দৃষ্টি ঝুলিয়ে নিল নাথান। তারপর পরিস্থিতি ব্যাখ্যা করল। ওয়াগন ট্রেন ছেড়ে যখন আমার সঙ্গে চলে আসতে বলেছি, শুনে হয়তো মনে হয়েছে আমার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু নিশ্চিতভাবে জানতাম তোমাদের প্রাণ বাঁচানোর সেটাই একমাত্র উপায় ছিল তখন। মাঝে মধ্যে জোলসবার্গে যাই আমি, একজন সৈনিকের জন্য সেটা স্বাভাবিক হলেও বিশেষ কারণে যেতে হয়। কেউ কেউ হয়তো জানো, আমার জন্ম এখানেই বড় হয়েছি। জোলসবার্গে পরিচিত এক লোক আছে আমার, সেই খবর পাঠালো ওয়াগন ট্রেন সাউথ পাশে পৌঁছতে পারবে না। নিশ্চিত হওয়ার জন্য ওর সঙ্গে গিয়ে দেখা করলাম। ওয়াগন ট্রেনে তোমাদের সঙ্গে যখন দেখা হলো ততক্ষণে অনেকটা পথ পেরিয়ে এসেছ, আর ওয়াগন মাস্টার অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে সম্ভাব্য সব বিপদ পেছনে ফেলে এসেছো তোমরা। কেউ হয়তো ওর সঙ্গে তর্ক করতে দেখেছে আমাকে। ওকে বোঝাতে চেয়েছিলাম যে ভালো একটা জায়গা বেছে নিয়ে প্রতিরোধের ব্যবস্থা করতে। মূল কারণ অবশ্য মেজর উইল হ্যানলনের নেতৃত্বাধীন পেট্রোল বাহিনীর জন্য অপেক্ষা করা। কিন্তু আমার পরামর্শ গ্রহণ করেনি সে। বেসামরিক লোক বলে ওয়াগন মাস্টার বা অন্য কারো উপর আমার কর্তৃত্ব ছিল না। সেনাবাহিনীর লোক হিসাবে যেটা তোমাদের উপর আছে, তাই অ্যাম্বুলেন্স সহ তোমাদের এখানে নিয়ে এসেছি আমি। আসার পথে মিস হ্যানলনকে তুমি বলেছ যে ওয়াগন ট্রেন নিশ্চিহ্ন হয়ে গেছে। মুখ খুলল কর্পোরাল লিউ বায়ার। একটু আগে মিসেস ক্র্যাকেটকেও তাই বলেছ।
এত নিশ্চিত হলে কি করে? না, এত নিশ্চিত হওয়ার উপায় নেই। তবে গতকাল দূরে ধোঁয়া দেখেছি আমরা, ঠিক যেখানে ওয়াগন ট্রেনের থাকার কথা সেখানে। ওয়াগন ট্রেনে সব মানুষকে নিশ্চিহ্ন করে দেয়া চারটিখানি কথা নয় লেফটেন্যান্ট। ওদের মধ্যে কঠিন শক্ত কিছু লোক ছিল। জোসবার থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবং সেটা একটুও ভুয়া নয়, বিপক্ষে অন্তত 40 জন লড়াকু বেপরোয়া লোক ছিল। অতর্কিতে হামলা করায় ওস্তাদ এরা। এ ধরনের সমাবেশে রেইড বা হামলা করার অভিজ্ঞতা ওদের অন্তত কয়েক বছরের। কাজটা করতে করতে হাত পাকিয়ে ফেলেছে ওরা। এরা কেউ কিন্তু ইন্ডিয়ান নয়, সাদা রেনিগেড, যাদের অনেকে একসময় সেনাবাহিনীতে ছিল। যোদ্ধা হিসেবে এরা প্রথম শ্রেণীর। সবচেয়ে বড় কথা, হামলার সময় যা জায়গা নিজেদের সুবিধা মতো ঠিক করে নেয় হামলার সময় বা জায়গা নিজেদের সুবিধা মতো ঠিক করে নেয়, যাতে অসহনীয় যাত্রীদের চরম ক্ষতি করতে পারে। যদ্দূর জানি, এদের হাত থেকে আজ পর্যন্ত গুটি কয়েক মানুষ নিস্তার পেয়েছে, তাও নেহাত সৌভাগ্যক্রমে। যখনই কোথাও হামলা করেছে ওরা নির্বিচারে মানুষ খুন করেছে, বাচ্চা বা মহিলা। স মহিলা বলে কাউকে খাতির করেনি। ওদের কৌশলই হচ্ছে আগে যাত্রীদের পাইকারি হারে খুন করা, যাতে কেউ প্রতিরোধ করতে না পারে কিংবা সাক্ষী হিসাবে বেঁচে থাকতে না পারা না পারে। সবার শেষে লুটপাট চালায়। রেনিগেটদের ব্যাপারে তোমাকে খুব নিশ্চিত মনে হচ্ছে লেফটেন্যান্ট, গম্ভীর স্বরে নিউ লিউ বাজা বার্জ বায়ার। খটকা লাগে না যে আসল ঘটনা ঘটার আগে থেকেই সব জেনে গেছো তুমি? মেজাজ ধরে রাখলো নাথান। এখন অধৈর্য হলে চলবে না। তাছাড়া এ ধরনের প্রশ্ন অপ্রত্যাশিত নয়। ড্যান রসেট বা এদের জায়গায় থাকলে একই প্রশ্ন ও তুলত। একটা ব্যাপারে আমি আরও বেশি নিশ্চিন্ত, কর্পোরাল বায়ার। ওয়াগন ট্রেনের সঙ্গে আমি যোগ না দিলে বা রোজ করে তোমাদের এখানে নিয়ে না এলে এতক্ষণে লাশ হয়ে পড়ে থাকতে ওখানে। একটা কথা শুনে নাও, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি কমান্ডে থাকবে। আশা করছি আমার কথাগুলো তখন মনে থাকবে। ওই দলের নেতার কথা বলতে পারি। দুনিয়ায় বোধহয় ওর চেয়ে বেশি বিপজ্জনক কোনো লোক জীবিত নেই। আশঙ্কার কথা হচ্ছে এখনও ওদের ফাঁকি দিয়ে নিরাপদ দূরত্বে আসতে পারিনি আমরা। ফোর্ট ব্রিজারে যেতে চাও তুমি? রেনিগেটদের ডেক রেনিগেটদের হেডকোয়ার্টার আমরা পেছনে ফেলে এসেছি, আর ওরা আমাদের ধারে কাছে কোথাও আছে। এটা ওদের এলাকা, একচ্ছত্র অধিপত্য ওদের। এমনকি ইন্ডিয়ানরাও ওদের ঘাঁটাতে সাহস পায় না। ওরা যেহেতু ফিরে আসতে পারে, তাই অপেক্ষা করব বলে ঠিক করেছি। আমাদের সম্পর্কে জানে ওরা? শ্রাক করল নাথান। বলা মুশকিল, তবে জানলে যে ছুটি আসবে তাতে কোনো সন্দেহ নেই। রেনিগেটদের নেতা লোকটা খুবই ধুরন্ধর, আর যাকে হোক ওকে বোধহয় ফাঁকি দেয়া যাবে না। আগে পরে যখনই হোক অ্যাম্বুলেন্সের অনুপস্থিতি ঠিকই টের পেয়ে যাবে। শুধু সবচেয়ে বড় কথা, কাউকে জীবিত ফিরতে দেওয়ার ইচ্ছে নেই ওদের। আর মেয়েরাও একটা কারণ। আলোচনায় শেদ পড়ল কফির আমন্ত্রণে। কফি তৈরি হয়ে গেছে, জানালো মিসেস ক্র্যাকেট। নাস্তা খেতে এসো সবাই। ড্যান রাসেট নাস্তা সেরে লুক আউটে চলে যাওয়ার পর কর্পোরাল
বায়ারের দিকে ফিরল নাথান। ওয়াগন আর মেয়েদের সঙ্গে থাকবে তুমি ও মোয়েলার। অন্তত একজন সজাগ থাকবে সর্বক্ষণ। এ ব্যাপারে গাফলতি হলে চরম মূল্য দিতে হতে পারে। রসেট, আয়রনহাইড আর আমি পালা করে টিলার উপর থেকে নজর রাখব।